আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকের এই ক্লাসে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের, শুধু বি ইউনিট না সি ইউনিট সহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ এর বি ইউনিটের ইংরেজি অংশের 4 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব। আমরা সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করেছি, ওয়ার্ড ফ্রেজ আলোচনা করেছি, বা ফ্রেজ বা ইডিয়ম। তারপর হচ্ছে আজকের ক্লাসে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব, যেটা আমাদের ইংরেজির যত টপিক আছে তার মধ্যে থেকে অন্যতম এবং কমন। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বের আসলে আলাদা আলাদাভাবে টপিক ভিত্তিক বিষয়গুলো জানবো। যে রাইট ফর্ম অফ ভার্ব যেটা তোমরা রুলস হিসেবে তোমরা জানো, আজকের এই ক্লাসের পরে আশা করব যে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো প্যারা খেতে হবে না কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশনেই। সো রাইট ফর্ম অফ ভার্বের জন্য আমরা এই ক্লাসে যতটুকু সময় দিব তোমরা সাথেই থাকবে, এটাই প্রত্যাশা করব। গত বছর কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন এসেছিল। সো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা অবশ্যই এই ক্লাসগুলো করবা। আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? ওকে, দেখো আমাদের এই যে আজকের ডিসিইউ এর 4 নাম্বার ক্লাস বাংলার, এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেল। সো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখো 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার 3টা লেকচার শিটের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের আলাদা আলাদা বিষয়গুলো রয়েছে। সো আমরা সর্বপ্রথম কি মনে রাখবো? সর্বপ্রথম আমাদের জানতে হবে ভার্ব সম্পর্কে। যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব অর্থ কি, যে ভার্বের সঠিক ব্যবহার অথবা সঠিক গঠন। রাইট ফর্ম অফ ভার্ব অর্থ কি? ভার্ব এর সঠিক গঠন। এটা অনেক বড় হয়ে গেছে। ভার্বের সঠিক গঠন। আচ্ছা, একটা সেন্টেন্সের মধ্যে যখন একটা ভার্ব ইউজ করা হয়, ফাইনাইট অথবা নন ফাইনাইট, তখন অবশ্যই সেটার ফর্মটা ঠিক রাখতে হবে, তাই না? আচ্ছা, যেমনটা আমরা বুঝি যে একটা খাবার টেবিলে যখন আমরা খাবার খেতে যাব, তখন অবশ্যই সেখানে আমার কি থাকতে হবে, মানে গ্রাম বাংলা অথবা বাংলার সংস্কৃতিতে ভাত থাকতে হবে, তারপর হচ্ছে এর সাথে তরকারি থাকতে হবে। এটা হচ্ছে আমাদের খাবারের একটা গঠন বা খাবার টেবিলের গঠন। সো এই জিনিসটা যখন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে রাইট ফর্ম অফ একটা সেন্টেন্সের মধ্যে, তখন সেন্টেন্সের মধ্যে যত ইলিমেন্ট থাকে সেই ইলিমেন্টগুলোকে আমাদের অবশ্যই সঠিক গঠনে রাখতে হবে। অর্থাৎ পার্টস অফ স্পিচগুলো, অর্থাৎ আমাদের নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যা আছে সেগুলোকে আমাদের খুব ভালোভাবে সাজাতে হবে, ঠিক আছে? তো এই এলিমেন্টের মধ্যে অন্যতম হচ্ছে ভার্ব, যেই একাই যদি বসে তাহলে একাই একটা পুরো সেন্টেন্স সে গঠন করতে পারে। সো দেখি আমরা রাইট ফর্ম অফ ভার্বের ইনশাল্লাহ আদ্যপান্ত আজকে শেষ করে ফেলবো, যদিও তোমাদের একটু সময় নেব, কেননা শর্টকাট ওয়েতে তোমাদেরকে যারা শেখায় তোমাদের আসলে প্রকৃত ইংরেজি তোমরা শিখতে পারো না। সো আমরা ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বের এ টু জেড জানবো ইনশাল্লাহ। কোথায় গেল, কি হলো, কিছু বুঝলাম না। আচ্ছা, 4 নাম্বার, 4 নাম্বার লেকচার শিট থেকে আমরা বের করছিলাম 4 নাম্বার লেকচার শিট। এরপরে হচ্ছে আমাদের আছে এখানে 5 নাম্বার লেকচার শিট, 6 নাম্বার লেকচার শিট। আচ্ছা,
এই যে 4 নাম্বার লেকচার সেটা দেখো। আসলে ভার্ব ভার্ব সম্পর্কে জানার আগে ভার্ব কয় প্রকার কি এগুলো একটু বেসিক জিনিস জানতে হবে। যে ভার্ব প্রধানত 2 প্রকার, চেহারার উপরে নির্ভর করে অথবা চেহারার অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের চেহারা পরিবর্তনের উপরে ভিত্তি করে ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ সাবজেক্টের উপরে নির্ভর করে সাবজেক্টের মধ্যে কি কি থাকে, সাবজেক্ট অর্থাৎ নাউন, নাউনের সাথে রিলেটেড হচ্ছে তোমার জেন্ডার, নাউনের সাথে রিলেটেড হচ্ছে নাম্বার, এই জেন্ডার এবং নাম্বার এবং টেন্স অনুসারে যখন একটা সেন্টেন্সের চেহারার পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, আর যেটার চেহারা পরিবর্তন হবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে এখানে আরো একটা সংজ্ঞা দেওয়া আছে যে এইটার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন ফাইনাইট ভার্ব আমরা দেখব তখন অবশ্যই এটা করব যে ওই ভার্বটা বাদ দিয়ে যখন সম্পূর্ণ ভাব প্রকাশ পাবে না তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বটা একটা বাক্যের মধ্যে স্বাধীন, আর নন ফাইনাইট ভার্ব একটা বাক্যের মধ্যে পরাধীন। কেননা একটা নন ফাইনাইট ভার্ব দিয়ে সম্পূর্ণ বাক্য গঠন করা যায় না, কিন্তু ফাইনাইট ভার্ব দিয়ে সম্পূর্ণ বাক্য গঠন করা যায়। সো এই ফাইনাইট ভার্বটা এইভাবে তোমাদের চিনতে হবে। যেমন এখানে দেখো, শাহিন লাইকস টু গসিপ ইন টিএসসিতে শাহিন কি করে, গসিপ মানে হচ্ছে এটাকে কি বলে, গীবত করে, অন্যজনের নামে কথা বলে। সো সে এটা পছন্দ করে। আচ্ছা, যাই হোক, ভালো হোক খারাপ হোক, এই জিনিসটা সে পছন্দ করে, লাইকস। দেখো এই ভার্বটাকে যদি আমরা কিন্তু চাইলে এটা পরিবর্তন করতে পারি। কিভাবে? যে শাহিনের জায়গায় আমরা যদি দিয়ে কি হবে, লাইক হবে, লাইক টু গসিপ ড্যাশ 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 ড্যাশ। সো এই যে শাহিনের জায়গায় যখন আমরা দে বসাবো অর্থাৎ সাবজেক্টের পরিবর্তন হবে তখন কিন্তু এখানে লাইকসের জায়গায়, এই দেখো লাইকসের জায়গায় আসছে কিন্তু লাইক। সো এটা কিন্তু আমাদের পরিবর্তন হলো, তাই না? তো এই জিনিসটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব কি একটু দেখি। সুমন লাইকস টু, আচ্ছা এই যে এই সেন্টেন্সটাই আমরা এখান থেকে নন ফাইনাইট ভার্ব, এখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব আছে, এই যে টু প্লাস গসিপ, টু গসিপ আছে, এখানে অতিরিক্ত কালি হয়ে যাচ্ছে, টু গসিপ। আবার এই যে দেখো, দে লাইক টু গো, এখানে টু গো আছে না, এটা হচ্ছে তোমাদের নন ফাইনাইট ভার্ব। এবং নন ফাইনাইট ভার্বের বিস্তারিত আমরা জানবো, এখানেও কিছুটা রয়েছে, আমরা একটু জেনে নেই। আচ্ছা, ভার্বের বেসিক যেগুলো জানতেই হয়, যে প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব, মানে ভাব প্রকাশের প্রাধান্য অনুযায়ী 2 প্রকার হয়ে থাকে ভার্ব। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব যেটাকে আমরা চিনি। প্রিন্সিপাল ভার্ব কোনটা? যে একটা ভার্বের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে যেই ভার্বটা প্রধান হিসেবে বিবেচিত হবে সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ ওইটাই হর্তাকর্তা, ওই সেন্টেন্সের মধ্যে ওইটাই, ওই ভার্বটাই কাজ করা বোঝাবে। ঠিক আছে? কাজ করা হচ্ছে, হয়েছে, হয়েছিল, হবে, এরকম কিছু বোঝাবে। আবার অক্সিলারি ভার্বটা কি? ওই ভার্বটাই ওই তোমার একটা সেন্টেন্স ওই ভার্বটা অর্থাৎ এই যে ওয়েটিং আছে না, এটাকে তোমার সাহায্য করবে এবং অনেক সময় এই দুইটাকেই আমরা কনসিডার করি, দুইটাকেই একসাথে একটা ভার্ব হিসেবে যুক্ত করার, অথবা অর্থাৎ দুইটা শব্দই, এইটা একটা, এই দুইটা শব্দই হবে একটা ভার্ব। ঠিক আছে? অর্থাৎ দুইটা ভার্ব, একটা অক্সিলারি একটা প্রিন্সিপাল, এই দুইটা ভার্ব মিলেই কি হবে, সম্পূর্ণ একটা ভার্ব। ঠিক আছে? আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব যেটা, সেটা হচ্ছে তার তোমার অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্ব যেটা, সেটা হচ্ছে তার অবজেক্ট থাকবে না। ঠিক আছে? হি ডিড দিস, এখানে এই উদাহরণে দেখো, হি ডিড দিস, কি করেছে সে, দিস মানে একটা বস্তুকে তুমি নির্দেশ করেছে। হি ডিড দ্য ওয়ার্ক, সে একটা কাজ করেছে, এবং কাজ করেছে বলছে দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কমেন্ট আছে, কমেন্ট বলতে অবজেক্ট আছে। ওই অবজেক্টে হচ্ছে তোমার অবজেক্ট থাকার কারণেই এই ডিড ভার্বটা হয়ে গেছে, হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? আর এখানে দেখো যে বার্ডস ফ্লাই,
বার্ডস ফ্লাই। এই যে ফ্লাই ভার্বটা, এর কি কোনো অবজেক্ট আছে? অর্থাৎ এরপরে কি কোনো অবজেক্ট আছে? নাই। তো এইটাকে কি বলবা? এই ফ্লাই ভার্বটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। আবার এইখানে দেখো, এরপরে তোমরা অনেকেই চিন্তা করো যে এরপরে যে টু দিয়ে যখন যুক্ত থাকে, আচ্ছা, হি ওয়ান্টস টু গো টু স্কুল। আচ্ছা, দেখো এখানে ওয়ান্স, এটা কোন ভার্ব? দেখো তো, এর সাথে অ্যাশ আছে, ইয়াস আছে, অর্থাৎ এটাকে চেহারা পরিবর্তন করা যাবে। যদি এই হি এর জায়গায় আমি দিয়ে দিই তাহলে কিন্তু অ্যাশ থাকতেছে না। তো অ্যাশ না থাকলে তখন সেটাকে আমরা কিন্তু ফাইনাইট ভার্ব বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো টু গো। টু গো আমরা ফাইনাইট নন ফাইনাইট এর মধ্যেই বের করি, আবার আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভও বের করতে পারবো। টু গো এটা কি? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ একটা। ঠিক আছে? মানে নন ফাইনাইট ভার্বের মধ্যে তিনটা প্রকারভেদ আছে: পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ট। সো এখানে টু প্লাস ভার্ব হচ্ছে, এটা ইনফিনিটিভ বলে। তো এটা অত গভীরে যাইতে হবে না, তোমাকে জাস্ট মনে রাখো যে এটা একটা ইন নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? ওকে, আমরা তাহলে নন ফাইনাইট এটা চিহ্নিত করে রাখলাম। ঠিক আছে? এটা বোঝা যায়, নন ফাইনাইট। এরপরে এরপরে দেখো আমরা কি করতেছিলাম? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এটা আরেকটা, এই যে প্রিন্সিপাল অক্সিলারি, এখানে দেখো, এখানে শুধু প্রিন্সিপাল ভার্ব একটা ব্যবহার করা হচ্ছে, অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব এখানে নাই, অক্সিলারি ভার্ব নাই। ওকে, এরপর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। কিভাবে? এখানে দেখো বার্ডস ফ্লাই, এই উদাহরণ দেখেই আমি এই উদাহরণটা নিয়ে আসছি। ঠিক আছে? দেখো বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই। এখন বার্ডের পরে যখন ফ্লাই ভার্বটা আসছে, এরপরে কিন্তু সেন্টেন্স এইখানে শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আর সেন্টেন্স নাই। তো তোমরা ভাবছো যে ভাইয়া ভাইয়া তো বললো যে এরপরে সেন্টেন্স না থাকলে, এরপরে সেন্টেন্সের বাকি অংশ না থাকলে তাহলে বুঝবো যে এটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, কিন্তু এই সেন্টেন্সে এই ভার্বের পরে তো বাকি অংশ আছে, তারপরেও এটা ইনট্রানজিটিভ ভার্ব কেন? প্রশ্ন থেকে যায় না, বা কনফিউশন থাকে। তো দেখো এখানে আমি অবজেক্ট বের করব। আমাদের মূল কথা কি? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হওয়ার মূল শর্ত হচ্ছে একটাতে অবজেক্ট থাকবে আর একটাতে অবজেক্ট থাকবে না। তো এইখানে দেখো, তাহলে এইগুলো কি? এই শব্দগুলো কি অবজেক্ট না? অবশ্যই না। কেন না? এইগুলোতে যখন আমি প্রশ্ন করব যে আমি কাকে এবং কি দিয়ে প্রশ্ন করব, তখনই কিন্তু আমরা অবজেক্টটা পাবো। হি ওয়ান্টস, সে কি চায়? সে কি চায়? টু গো টু স্কুল। এখানে দেখো টু হচ্ছে একটা প্রিপজিশন। আমরা কিন্তু নন ফাইনাইট ফাইনাইট ভার্ব বের করলাম। আমি এগুলো মুছে দেই, হ্যাঁ? তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে জিনিসগুলো। আচ্ছা, তোমাদের হয়তো এই জিনিসগুলো একটু বিরক্ত লাগতে পারে। আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি কথা বলি আর তুমি ওইখানে লক্ষ্য রাখো। যে এইখানে যেটা বলা হচ্ছে যে আহ, আমি কি বলছিলাম যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এটা তাহলে টু যখন একটা ভার্বকে যুক্ত করলো, তখন কিন্তু সেটা একটা দুইটা মিলেই কি হয়ে গেল? দুইটা মিলেই হয়ে গেল একটা নন ফাইনাইট ভার্ব। তো এখানে কিন্তু ভার্ব দিয়ে কিন্তু শুরু হচ্ছে এবং শেষে একটা নাউন থাকলেও সেটা কিন্তু আমার অবজেক্ট হচ্ছে না। এখানে ভার্ব থাকছে। অবজেক্টের মধ্যে কি থাকে সাধারণত? অবজেক্টের মধ্যে থাকে হচ্ছে একটা নাউন। হ্যাঁ, নাউন অথবা নাউন ফ্রেজ থাকে। তো এখানে কিন্তু নাউন ফ্রেজ, যদিও ইনফিনিটিভ নাউনের কাজ করে, অনেকেই তোমার যারা আধুনিক ব্যাকরণবিদ রয়েছেন তারা কিন্তু এটাকে নাউন হিসেবেই ধরে এবং এই সম্পূর্ণটাকে একটা নাউন ফ্রেজ ধরে। কিন্তু এইটাকে আমরা এটা হচ্ছে আগের ইয়েতে ছিল। তো বর্তমান আধুনিক গ্রামারিয়ান যারা রয়েছেন তারা কিন্তু এটাকে আর অবজেক্ট ধরে না। কি ধরে? এটাকে একটা এক্সটেনশন ধরে। এক্সটেনশন বুঝো? মানে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ একটা সেন্টেন্সের বাকি অংশ বা অতিরিক্ত অংশ ধরা হয়। তো এটা এই অংশটুকু আসলে বাক্যের অর্থটাকে আরো বিশেষভাবে তুলে ধরে আর কি।
ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা বুঝলাম যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এর ভিতরে যদি তুমি চাও তাহলে জানতে পারো, কিন্তু আপাতত প্রয়োজন নাই বলে আমার মনে হয়। ঠিক আছে? ওকে, বিশেষ ধরনের ভার্ব, পজিটিভ ভার্ব, এটা নিয়ে আলোচনা করব। কম্পোলেটিভ ভার্ব, যে দেখো, ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, আমি এগুলোকে একটু জাস্ট সংজ্ঞা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা মেইন আলোচনায় ঢুকে যাব। যে পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া, যখন একটা সেন্টেন্সের প্রদানকর্তা অর্থাৎ সাবজেক্ট সে নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে, তখন সেটাকে বলবো হচ্ছে পজিটিভ ভার্ব। আচ্ছা, এরপরে কম্পোলেটিভ ভার্ব, সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্ট এক ও অভিন্ন হলে এদেরকে কম্পোলেটিভ বা লিঙ্কিং ভার্ব বলে। যেমন দ্য পারসন ইজ অ্যাবাউট টু বিকাম ম্যাড। দেখো এখানে পারসন সম্পর্কে কিন্তু বলা হচ্ছে, সো সাবজেক্ট এবং অবজেক্ট বা সাবজেক্ট এবং অবজেক্ট অথবা বাকি অংশ, তার সাথে কিন্তু আমাদের তার সাথে এখানে মিল আছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিন্তু অবজেক্ট অংশে বলা হচ্ছে। ঠিক আছে? সো এটাকে আমরা বলবো কম্পোলিটিভ বা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বটাই বেশি পরিচিত, কম্পোলিটিভ ভার্ব আমরা অত বেশি জানি না। ফ্যাক্টিটিভ ভার্বটা একটু দেখো, যে ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টটা ওই ভার্ব থেকেই উঠে আসবে। অর্থাৎ দেখো এখানে দ্য প্রেসিডেন্ট মেড হার দ্য প্রাইম মিনিস্টার, এখানে বলছে যে সকল ভার্ব এর একাধিক অবজেক্ট থাকে তাকে সরি, আমি এই কগনিট ভার্বটার সংজ্ঞাটা এখানে বলে ফেলছি। যে ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে যে যখন একটা অবজেক্ট একাধিক থাকে, একাধিক অবজেক্ট থাকে, এই দেখো কাকে তৈরি করেছে, কাকে দিয়ে প্রশ্ন করলাম, কি তৈরি করেছে, সেটা আমি যখন প্রশ্ন করব তখন সেটা হয়ে যাবে দুইটা অবজেক্ট। দুইটা অবজেক্ট হলে কি হবে? ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? এরপর হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে ভার্ব থেকেই অবজেক্টের উৎপত্তি হবে। যেমন আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছিলাম, এ সুইট ড্রিম, একটা সুন্দর বা মিষ্টি স্বপ্ন। আমি একটা মিষ্টি স্বপ্ন দেখেছিলাম, বা আমি একটা মিষ্টি স্বপ্নকেই স্বপ্ন হিসেবে দেখেছিলাম, এরকম অর্থ। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কগনেট ভার্ব। ওকে, আচ্ছা, আমাদের এই লেকচার শিটের আলোচনা মোটামুটি ওকে। আমরা হচ্ছে বাকি 5 নাম্বারটাতে ঢুকবো। দেখো 5 নাম্বারটাতে বলা হচ্ছে যে পজিটিভ ভার্ব। এই জিনিসগুলো পড়লেই তোমার রাইট ফর্ম অফ ভার্বে যখন প্র্যাকটিসে যাবা তখন এর বাইরে আর তোমাকে কিছু চিন্তা করতে হবে না। আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে জানলাম না, যে যখন সাবজেক্ট নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে, তখন সেটাকে বলবো আমরা পজিটিভ ভার্ব। ঠিক আছে? তো পজিটিভ ভার্বটা আমরা এখানে একটু দেখি যে পজিটিভ ভার্বগুলো কি কি। এই যে পজিটিভ ভার্বটা আমাদের প্রয়োজন আছে, পজিটিভ ভার্ব আমাদের প্রয়োজন আছে, সেই জন্যই তোমাদের এইখানে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করা। এখন আমরা কালার চেঞ্জ করি, হ্যাঁ, নয়তো কালার ব্লাইন্ড হয়ে যাব। দেখো এখানে দেখো কিছু কিছু, সি মানে দেখা, এটা অ্যাক্টিভ। পজিটিভ ভার্বের ক্ষেত্রে সেটা কি হবে দেখো, শো অন্যকে দেখানো, ইট হচ্ছে খাওয়া, নিজে খাওয়া, আর ফিড হচ্ছে অন্যকে খাওয়ানো, নো মানে জানা, ইনফর্ম মানে অন্যকে জানানো, তারপরে রিমেম্বার মনে করা, রিমাইন্ড অন্যকে মনে করা দেওয়া, তারপরে হচ্ছে ডাইভ ডুব দেওয়া, সিঙ্ক ডোবানো, অন্যকে ডোবানো। আচ্ছা, এরপর হচ্ছে লাই মানে শোয়া, নিজে শোয়া, আর লে মানে স্থাপন করা, অন্যকে স্থাপন করানো, বসানো, এরকম কিছু। ফল পতিত হওয়া, ফেল অন্যকে ফেলে দেওয়া বা পতিত করা। রাইজ হচ্ছে নিজে নিজে ওঠা, আর আর রেইজ হচ্ছে অন্যকে উঠানো, লার্ন হচ্ছে শেখা, টিচ হচ্ছে অন্যকে শেখানো, হ্যাং হচ্ছে ঝোলা, হ্যাং হচ্ছে ঝোলানো। ঠিক আছে? এই হ্যাং এর ক্ষেত্রে এটা ইয়ে করব। আচ্ছা, পজিটিভ ভার্ব নিয়ে তোমাদের অনেক বেশি ডিপ্রেশন রয়েছে, যে আমরা এই যে এখানে একটা দুইটা, এই দুইটা রুলস পড়বো আমাদের পজিটিভ ভার্ব নিয়ে, কিন্তু এখানে এই যে আমি এখানে দাগ দিতেছি, দেখো এইগুলো তোমাদের আর পড়তে হবে না। এখানে কিন্তু এই যে মেক দিয়ে পজিটিভ ভার্ব, তারপরে এই যে দেখো হেল্প দিয়ে পজিটিভ ভার্ব, তারপরে এখানে আরো আছে গেট দিয়ে পজিটিভ ভার্ব। এই তো, এই এতগুলো তোমাকে পড়তে হবে না, আমি জাস্ট ছোট্ট করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। লেট মেক হেল্প, লেট মেক, আমি আবার লিখতেছি, লেট মেক হেল্প। এই তিনটা ভার্বের ক্ষেত্রে যখন এরপরে সাবজেক্ট সাবজেক্ট নিজে কাজ করবে, নিজে কাজ করবে বা
কাজ করার ক্ষমতা রাখে, নিজে কাজ করার ক্ষমতা রাখে, ক্ষমতা রাখে, এরপরে ভার্বের V1 হয়। বুঝতে পারছো? এরপরে ভার্বের V1 হয়, কিন্তু যখন হেল্প বসে তারপরে ভার্বের V1 বলতে বেস ফর্ম বসে। হেল্পের ক্ষেত্রে শুধু বেস ফর্ম, হেল্পের ক্ষেত্রে কি বসবে? বেস ফর্ম। ওকে, এটা গেল। আর যখন লেট হবে, দেখো লেটের পরে যখন রিসিভার আসবে, লেটের পরে যখন রিসিভার আসবে তখন V3 হবে। লেটের পরে রিসিভার আসলে তখন V3 হবে। লেটের পরে V3 হবে কখন? আমার কথাগুলো মনে রাখো। বেস ফর্ম হবে হেল্পের পরে, আর V3 হবে তোমার লেটের পরে। কিন্তু এই রুলসটা না, রুলস হচ্ছে এটা অন্য। লেটের পরে যখন রিসিভার হবে, অর্থাৎ যে কাজ করতে পারবে না এমন একটা অবজেক্ট আসবে, যদি আসে তখন V3 হবে। আর আর হচ্ছে তোমার যখন নিজে নিজে কাজ করার ক্ষমতা রাখবে তখন V1 হবে। বুঝছো? মেকের ক্ষেত্রে একই, যে যখন মেকের পরে এরকমই হয়, মেকের পরে রিসিভার আসে না, অর্থাৎ মেকের পরে তোমার সব সময় এমন একটা অবজেক্ট আসে যে অবজেক্টটা নিজে কাজ করার ক্ষমতা রাখে। সো মেকের পরে যখন নিজে কাজ করার ক্ষমতা রাখবে তখন V1 হবে। আর হেল্পের পরে এই V1 হবে না, V1 এর জায়গায় বেস ফর্ম হবে। ঠিক আছে? বেস ফর্ম আর V1 কাছাকাছি জিনিস। V1 হচ্ছে তোমার ইয়েস থাকতে পারে, কিন্তু বেস ফর্মের ক্ষেত্রে এস থাকে না, একেবারে ল্যাংটা ফর্ম থাকে। আচ্ছা, এরপরে 2 নাম্বার রুলসটার মধ্যে একটু লক্ষ্য করো। এগুলো গেল, হ্যাঁ, এগুলো আমাদের চলে গেছে অলরেডি। এটা আচ্ছা, এগুলো আমাদের চলে গেল। এখন 2 নাম্বার রুলসের মধ্যে হ্যাভ আছে, হ্যাভ আছে, গেট আছে, গেট আছে। এই 2-4টা জিনিস মনে রাখো। যে হ্যাভের পরে আমার এখানে একটু টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ, ফন্ট চেঞ্জ করা হয় নাই। যে হ্যাভের পরে যখন সাবজেক্ট নিজে কাজ করার ক্ষমতা রাখবে তখন বেস ফর্ম হবে, যখন কাজ করার ক্ষমতা রাখবে না নিজে তখন ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। বেস ফর্ম বসে, ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। আর গেটের পরে যখন কাজ করার ক্ষমতা রাখে তখন 2 প্লাস ভার্ব বসে, অর্থাৎ ইনফিনিটিভ বসে। আর গেটের পরে যখন কাজ করার ক্ষমতা রাখে না তখন V3 বসে। একই জিনিস এখানেও, হ্যাভের পরে ভার্বের যখন কাজ করার ক্ষমতা রাখে না তখন V3 বসে, গেটের পরেও ভার্বের যখন সাবজেক্ট কাজ করার ক্ষমতা রাখে না তখন V3 বসে, লেটের পরেও যখন কাজ করার ক্ষমতা রাখে না তখন V3 বসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কয়টা ফ্যাক্টর আছে এখানে দেখো, যে একটা আছে V3, একটা আছে বেস ফর্ম, একটা আছে V1, আরেকটা আছে ইনফিনিটিভ অর্থাৎ 2 প্লাস ভার্ব। এই 4টা জিনিস কখন কোনটার সামনে বসে সেটা তোমরা মনে রাখবা। আমি আরেকটু লিখে দিচ্ছি। আমাদের V3-র ক্ষেত্রে হ্যাভ আছে, তারপরে হচ্ছে আছে গেট, তারপরে আছে হচ্ছে লেট। এই 3টার ক্ষেত্রে আমরা V3 বসাবো। ঠিক আছে? আর V1 বসাবো কোথায়? V1 বসাবো হচ্ছে মেক, লেট, মেক লেট, এটার ক্ষেত্রে আমরা V1 বসাবো। তারপরে 2 প্লাস ভার্ব বসাবো কোথায়? 2 প্লাস ভার্ব বসাবো হচ্ছে গেটের ক্ষেত্রে। ঠিক আছে? এরপরে বেস ফর্ম বসাবো কোথায়? বেস ফর্ম বসাবো হচ্ছে আমরা একমাত্র হেল্পের ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখো V3 আমরা মাথায় মাইন্ডসেট ঠিক রাখবো এটা, যে যখন কাজ করতে পারবে না তখনই, কাজ করার ক্ষমতা রাখে না, কাজের ক্ষমতা রাখে না, আমি কাজ না লিখে দিলাম, কাজের ক্ষমতা রাখে না, তখন সেটার ক্ষেত্রে হয়ে যাবে, আর একটু ডিপ কালার হলে ভালো হতো না। আচ্ছা, কাজ করার ক্ষমতা যখন রাখে না তখন শুধু আমাদের এই যে V3 হবে। আর যখন কাজ করার ক্ষমতা রাখে, আমি নিচের দিকে দিচ্ছি, যখন কাজ করার ক্ষমতা রাখে তখন এই যে এই 3টা জিনিস হয়। তো এই 3টা জিনিস কখন হবে? যখন এই লেটের পরে কাজ করার ক্ষমতা রাখে এমন একটা অবজেক্ট থাকে, তখন এরপরে লেট হবে, মেক, লেট, গেট, হেল্প, এগুলো থাকলে এরপরে এই জিনিসগুলো বসে। ঠিক আছে? খুব সহজেই তোমরা মনে রাখবা ইনশাল্লাহ। আচ্ছা,
এরপরে রাইট ফর্ম অফ ভার্বের আরো একটা বিষয় রয়েছে, মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বগুলো তোমরা পড়েছো, ছোটবেলা থেকেই পড়েছো, সেগুলোই আমি একটু তোমাকে রিভিশন করিয়ে দেব এবং কোথায় কোথায় কি ব্যবহার করতে হবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মডাল অক্সিলারি ভার্ব আসলে কাকে বলে? মডাল অক্সিলারি ভার্বগুলো কাকে বলে? মডাল অক্সিলারি ভার্ব, আচ্ছা দেখো, একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি স্বাভাবিকভাবে, মডাল অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর এই মডাল অক্সিলারি ভার্ব আলাদাই। মডাল অক্সিলারি ভার্বের মধ্যে আমি আমার হিসেবে আমি 13টা ভার্ব পেয়েছি। সো এর মধ্যে আমরা কি কি রয়েছে সেগুলো একটু ব্যবহার করে দেখি। আচ্ছা, দেখো এখানে বেসিক কিছু রুলস রয়েছে যেগুলো তোমার রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে প্রয়োজন। যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস বসে না। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব, এটা একটা জেনারেল রুলস, মনে রাখবা। মডাল অক্সিলারি ভার্বের পরে ল্যাংটা ফর্ম বসে। হ্যাঁ, আমার একটা নতুন থিওরি আছে, ল্যাংটা ফর্ম, ল্যাংটা ফর্ম, ল্যাংটা ফর্ম, যে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো নতুন ভার্ব আসে সেই ভার্বের ল্যাংটা ফর্ম দিয়ে দিবা। ল্যাংটা ফর্ম মানে কি হচ্ছে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। অর্থাৎ বেস ফর্মটা কি জিনিস? বেস ফর্মটা হচ্ছে যে একটা ভার্বের সামনে পেছনে কোনো সাফিক্স প্রিফিক্স থাকবে না। সো ওই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে ভার্বের ল্যাংটা ফর্ম, এবং মডাল অক্সিলারি ভার্বের পরে এই ফর্মটাই বসে। আচ্ছা, সাবজেক্টের পূর্বে বসে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে অতিরিক্ত নতুন করে কোনো অপারেটিং ভার্ব ডু, ডিড, ডাজ আনতে হয় না। অর্থাৎ এই যে দেখো, যখন একটা মডাল অক্সিলারি ভার্ব থাকবে তখন এই মডাল অক্সিলারি ভার্বটাকেই সামনে দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এদের পরবর্তী ভার্বটি বেস ফর্ম হবে, যেটা আমি এখানে বললাম। তারপর নেগেটিভ করার জন্য সরাসরি নটকে গ্রহণ করে অতিরিক্ত নতুন করে অপারেটিং ভার্ব আনতে হয় না। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরেই তুমি নাবোধক সেন্টেন্স, নাবোধক শব্দ নট যুক্ত করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে ক্যান, কুড, মেড, ক্যান, কুড, মে, মাইট, তারপরে কুড হ্যাভ, তারপর হচ্ছে মে, মাইট, মাইট হ্যাভ। এইগুলো যখন আসবে তখন এটার অর্থ কেমন দাঁড়াবে? যখন এবিলিটি, পারমিশন, পসিবিলিটি বোঝায় তখন ক্যান অর্থ আমরা পারা অর্থ বোঝাই না, তাহলে পারা অর্থে এবিলিটি বোঝায়, পারা অর্থে পারমিশন বোঝায়, পারা অর্থে পসিবিলিটি বোঝায়। আমি আসতে পারবো, এটা আমার এবিলিটি, পারমিশন বা আমার এবিলিটি এবং পসিবিলিটি বোঝাচ্ছে। তো পারমিশনের ক্ষেত্রে ক্যান আই গো, আমি কি যেতে পারি, তো এখানে ক্যান ইউজ করা হচ্ছে। সো এইটা হচ্ছে পারমিশন। ঠিক আছে, এরপর হচ্ছে এবিলিটি ইন দ্য পাস্ট, অতীতে যদি এবিলিটি বোঝায় তাহলে কুড আনবা, বর্তমানে হলে ক্যান, আর অতীত হলে কুড। ওকে, এরপর হচ্ছে মাইট এবং মে এবং মাইট, এই দুইটার ক্ষেত্রেও একই, যে পারমিশন এবং প্রবাবিলিটি, সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা এবং পারমিশন, অনুমতি। এই দুইটার ক্ষেত্রে তুমি মে এবং মাইট, প্রেজেন্ট হলে মে, আর প্রেজেন্ট হলে মে এবং পাস্টে হলে মাইট ব্যবহার করবা। ঠিক আছে? আচ্ছা, সবিনয় রিকোয়েস্টের ক্ষেত্রে তুমি উড ব্যবহার করতে পারো, সবিনয়। আচ্ছা, এই যে একটা সেন্টেন্স, একটা শব্দ আছে যেটা তোমার উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, অর্থাৎ আমি কি পারি, এটা হচ্ছে সবিনয়, বিনয়ের সাথে তোমার কোনো কিছু রিকোয়েস্ট বা প্রশ্ন করতে ব্যবহার করা হয় উড ইউ মাইন্ড। এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়। সো উড ইউ মাইন্ড, এই যে উডটা, এটা দিয়ে মনে রাখবা, উড দ্যাট, উড রেদার, এই উড দিয়ে যত কিছু আছে সেগুলোতে তোমার সবিনয় কিছু বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে নাবোধকের ক্ষেত্রে তুমি ক্যান নট, কুড নট এগুলো ব্যবহার করতে পারো। আবার এর সাথে যখন ক্যান নট
হেল্প এবং কুড নট হেল্প আসবে, তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসবে, ঠিক আছে। আবার কিন্তু ক্যান নট বার্ড যখন আসবে অথবা ক্যান নট কুড নট বার্ড যখন আসবে, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম ব্যবহার করা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে শুড বি, শুড হ্যাভ, এই তিনটার ক্ষেত্রে কি আসবে একটু দেখো। যে শুড হচ্ছে তোমার কোনো কিছু অ্যাডভাইস, উচিত কিছু হয়, উচিত কোনো কিছু করা তোমার উচিত, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে শুড ব্যবহার করা হবে। যেমন রেকমেন্ডেশন, তোমার এটা করা উচিত বা এটা করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে অব্লিগেশন, হ্যাঁ, অব্লিগেশনের ক্ষেত্রে, প্রেডিকশনের ক্ষেত্রে আমরা এই শুড ব্যবহার করে থাকি, ঠিক আছে। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হওয়া উচিত, এরকম কিছু, এটা প্রবাবিলিটি বোঝাচ্ছে। সো শুড এই জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, স্পিকার এক্সপেক্ট করেন যে কোনো একটি কাজ হোক অথবা হতে পারে, এমন কোনো ভাব প্রকাশ করতে গেলে শুড ব্যবহার করা হয়, ঠিক আছে। শুড আমরা এতক্ষণ যেটা বললাম যে শুড কেন ব্যবহার করা হবে, এখানে যেটা বলছে এই একটা জিনিসই, এই এতগুলো জিনিসই একটা লাইনের মধ্যে বলে দিয়েছে। ভাব প্রকাশ করবে এমন যে সামনে একটা কাজ হবে অথবা হওয়া উচিত, এরকম কিছু হলে তখন সেটা শুড ব্যবহার করা হবে। আচ্ছা, এরপরে সাবজেক্টের পরে হ্যাড, বেটার, শুড, অট টু, তারপর হচ্ছে বি, সাপোজ টু, এম, ইজ, আর টু, তারপর হচ্ছে ওয়াজ টু, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাঁ, ভার্বের সিম্পল ফর্ম না, ভার্বের বেস ফর্ম। আচ্ছা, সিম্পল ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু বেস ফর্ম হচ্ছে ভার্বের একেবারে ল্যাংটা ফর্ম, বুঝতে পারছো? আচ্ছা, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব ওয়ার্ব আমরা কোথায় কিভাবে ব্যবহার করব? সাবজেক্টের পরে মডাল, এরপরে যদি একটা ভার্ব আসে, অর্থাৎ একটা নতুন করে ভার্ব আসে, তখন সেই ভার্বটাকে আমরা কিভাবে ব্যবহার করব? ওই তো বললাম যে বেস ফর্ম, ঠিক আছে, বেস ফর্ম। ক্যানের পরে গো, তারপরে মাইটের পরে স্টপিং হবে না, কি হবে? স্টপ। তারপরে উডের পরে কি আসবে? লাইক। এইটুকু হচ্ছে বাদ দিলেও চলবে, অ্যাপোজিটিভ, ঠিক আছে, এইটুকু হচ্ছে অ্যাপোজিটিভ। সো এরপরে যে লাইক চলে আসছে। এরপরে হচ্ছে দেখো দ্য ফ্লাইট শুট, এরপরে বি আসছে। বি হচ্ছে তোমার বেস ফর্ম, বি হচ্ছে বেস ফর্ম। বিইং, যেমন বি এর সাথে আইএনজি যুক্ত করে বিইং, অর্থাৎ অর্থাৎ অর্থ কি? হচ্ছে বা হচ্ছে, এরকম কিছু। তারপর হচ্ছে তোমার বিন আসে, হয়েছে, বিন। তো এই ভার্বের 3টা ফর্ম। তো এই যে শুটের পরে ভার্বের বেস ফর্ম বসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে অতীতের অভ্যাস বোঝানোর ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয় অথবা বি ইউজ টু ব্যবহার করা হয়। এই বি ইউজ টু এর পরে কিন্তু আমরা শুধু ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, শুধু ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু বি ইউজ টু বা এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরকম গেট ইউজ টু, বিকাম ইউজ টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা, মাস্ট বি, মাস্ট হ্যাভ, মাস্টের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, বেস ফর্ম বসে। আর মাস্ট বি এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, অথবা ভার্বের সাথে আইএনজিও বসতে পারে। এই যে মাস্ট বি ভার্বের, ভার্বের সাথে আইএনজি কখন বসবে এটা একটা আমরা দেখে নিই। যে একটা কোনো ঘটনা অনুমান করা যায়, কোনো কাজ বর্তমানে ঘটছে, এরূপ কিছু হলে তখন ভার্বের সাথে আইএনজি হবে। এটা কারণ একটা কন্টিনিউয়াস প্রসেস বোঝাবে। ভার্বের সাথে আইএনজি মানেই হচ্ছে তোমার যে কোনো ভার্ব হতে পারে, ভার্বের সাথে আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস, একটা এই কাজটা কন্টিনিউয়াসলি হচ্ছেই, মানে হচ্ছে, একের পর এক হচ্ছে, এরকম কিছু। সো মাস্ট বি এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। আচ্ছা, এরপরে মাস্ট হ্যাভ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, হ্যাঁ, ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। আচ্ছা, তবে এরপরে একটা পাস্ট টাইম নির্দেশক শব্দ ব্যবহার করা হবে, এরকম কিছু, যে একটা অতীত নির্দেশক শব্দ ব্যবহার করা হবে। আচ্ছা, মাস্টের পরে ভার্বের সিম্পল ফর্ম এবং রিপিটেড টাইম, এটা প্রয়োজন নাই, শুধু আমাদের মনে রাখতে হবে যে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ল্যাংটা ফর্ম, মাস্ট বি এর পরে ভার্বের সাথে আইএনজি, মাস্ট হ্যাভ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম। আচ্ছা, হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, মনে রাখবা, হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম, মনে রাখতে হবে। আচ্ছা, উড রেদার দ্যাট, এটার ক্ষেত্রে এরকম হয় যে এরপরে যদি কোনো ইয়ে আসে, এরপরে যদি কোনো নতুন ভার্ব আসে, সেই ভার্বের 3 নাম্বার
সরি 2 নাম্বার ফর্ম বসবে। এই ভার্বের কি বসবে? এই উড রেদার এরপরে দ্যাট যদি আসে এবং দ্যাটের পরে তো অবশ্যই একটা ক্লজ থাকবে, এবং যদি ক্লজ থাকে তাহলে অবশ্যই এটা 2 নাম্বার ফর্ম বসে। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে এই যে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের প্রত্যেকটা রুলস কিন্তু অলরেডি আমাদের জানা হয়ে যাচ্ছে, এই মডেল অক্সিলারি ভার্বের মধ্যে থেকে অনেকগুলো আসে। আচ্ছা, উড রেদার এরপর হচ্ছে প্রিফেয়ার, কোনটা আমার এইটার অর্থ কিন্তু দুটার একই, এর মধ্যে পার্থক্যটা আসলে আমরা একটু খুঁজে বের করি। যে প্রিফেয়ারের পরে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ বসে, আবার প্রিফেয়ারের পরে এই যে টু আছে না, এই টু এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, সামনে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এই যে এটা, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি বসছে, এখানেও ভার্বের সাথে আইএনজি বসছে। আচ্ছা, টু এর পরে যদি একটা নাউন বসে, টু এর প্রিফেয়ারের পরে টু এর পরে যদি একটা নাউন বসে, সামনেও একটা নাউন বসবে, ঠিক আছে, খুব সহজ। টু প্রিফেয়ারের পরে ইনফিনিটিভ বসে সাধারণত, কিন্তু টু এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সামনেও ভার্বের সাথে আইএনজি বসবে। টু এর পরে ভার্বের যদি যদি একটা নাউন বসে, এখানেও একটা কি বসবে? নাউন বসবে। আচ্ছা, এরপরে আর এখানে তেমন কিছু নাই। নিড, আচ্ছা নিড যখন নিডের সাথে যখন নট যুক্ত হবে, নিডের সাথে যখন নট অথবা নিড অন যুক্ত হবে, তখন এরপরে ভার্বের একটা বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু যখন নিড নিজেই একটা ভার্ব, তখন এটার আর কোনো প্রয়োজন নাই, সে তখন নিজে একটা ফাইনাইট ভার্ব হবে, আর তার মডাল অক্সিলারি ভার্ব হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে আরো আরো আছে যে যদি নিডের পরে নিড টু বি, নিড টু বি যদি হয়, এরপরে ভার্বের কি আসবে? 3 নাম্বার ফর্ম বসে, 3 নাম্বার ফর্ম বসে, ঠিক আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। ওকে, এরপরে আমাদের এখানে তেমন আর কিছু নাই। সো আচ্ছা, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু দেখে নিতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের একটু দেখে নেওয়া উচিত, কেননা সাবজেক্ট ভার্ব সরি এখানে আরো আরো আছে, আমাদের কন্ডিশনাল আছে। এগুলো হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বের প্রাণ, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বের প্রাণ যেগুলো, তার মধ্যে এগুলোই। কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এর আগেও যেরকমটা আমরা দেখেছি যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসেই। সো কন্ডিশনাল, দেখো এখানে আমি হয়তো আলাদা করে লিখেও দিয়েছি অলরেডি। কন্ডিশনাল সেন্টেন্স কি লেখা আছে? আলাদা টপিক, ওকে, আলাদা টপিক করি নাই। কন্ডিশনাল সেন্টেন্স থেকে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমরা আলাদা আলাদা ইয়ে করেছি। ওকে, দেখো যে দেখো রুলস নাম্বার 1, অর্থাৎ রুলস দিয়ে আসলে এগুলা শেখা যায় না, যে ইফ যুক্ত সেন্টেন্সকে আমরা কন্ডিশনালের মধ্যে ফেলি। ইফ এর পরে যদি যে ক্লজটা থাকবে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ এগুলো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাধারণত বলতে আমরা সচরাচর যেটা দেখি যে দুইটা ক্লজ থাকে, হ্যাঁ, একটা হচ্ছে তোমার স্বাধীন বাক্যাংশ, একটা হচ্ছে পরাধীন বাক্যাংশ। তো স্বাধীন বাক্যাংশের মধ্যে যে অংশটুকু থাকে, স্বাধীন হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে স্বাধীন, হ্যাঁ, ইফযুক্তটা হচ্ছে পরাধীন, ইফযুক্ত সেন্টেন্স হচ্ছে পরাধীন, ইফযুক্ত সেন্টেন্স পরাধীন, ইফযুক্ত সেন্টেন্স পরাধীন, আর ইফ ব্যতীত যেটা সেটা হচ্ছে স্বাধীন। তো ইফ এর সাথে যে অংশটা থাকে, সেখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, বাকি অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এটা হচ্ছে তোমার জিরো কন্ডিশনাল। এটা কি? জিরো কন্ডিশনাল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল কি জিনিস? আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখি। ইফ এরপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ইনডেফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট আমার লেখা হয়তো বোঝা যাচ্ছে না, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটাতে হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ উইল অথবা শ্যাল তো এখন বসে না, এরপরে ভার্বের 1 নাম্বার ফর্ম বা বেস ফর্ম, যেহেতু উইল বা শ্যাল হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এবং মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বে শুধু বেস ফর্ম বসে।
আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে কি আসে? সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট আসে, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট আসে, তাহলে এই যে এর পরে যে আরেকটা ক্লজ থাকবে, সেই ক্লজটা তোমার উড, কুড, কুড মাইট, এরপরে কি আসবে? ভার্বের বেস ফর্ম বসে, হ্যাঁ, বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে থার্ড কন্ডিশনালে ইফ থাকবে, ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট যদি টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এর পরের যে ক্লজটা থাকবে, সেই ক্লজে থাকবে হচ্ছে উড, কুড, মাইট। আমি লিখে দিচ্ছি না বাকিটা। উড, কুড, মাইট তিনটা, এরপরে হচ্ছে হ্যাভ আসবে, হ্যাভ, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। ঠিক আছে, এই তো আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কন্ডিশনাল মনে রাখো। আল্লাহর হস্তে তোমার সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই রাইট ফর্ম অফ ভার্বে যদি প্রশ্ন আসে, রাইট ফর্ম ভার্ব থেকে তো আসবেই, এখান থেকে একটা চলে আসার সম্ভাবনা আমি দিতে পারি তোমাকে 65%। ঠিক আছে, এখান থেকেই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা হচ্ছে 65%। সো এই জিনিসটা মনে রাখবা। ওকে, আচ্ছা, আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু দেখিয়ে দেব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের লাগবে, হ্যাঁ, এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের প্রয়োজন আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম লেকচার শিট, এবং লেকচার শিট থেকে কিন্তু আমি ক্লাসগুলো নিই। তো তোমরা এই যে দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এখানে রুলস হিসেবে দেওয়া আছে। আমরা এত কিছু দেখবো না, আমরা ঠাডা রুলস মুখস্থ করব, চলে যাব পরীক্ষার হলে। যে এখানে বলা হচ্ছে যে রিয়াল সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ যে সাবজেক্টটা হবে এটা হচ্ছে তোমার সব কথার মূল কথা হচ্ছে সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। আচ্ছা, একটা সেন্টেন্সের মধ্যে এই যে আমি এখানে দেখো, দ্য পিয়াস আর অলওয়েজ হ্যাপি, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিন। তো এখানে এই যে দুইটা সাবজেক্ট বা এই সম্পূর্ণটা নাউন ফ্রেজ, এইটা অনুযায়ী কিন্তু এখানে আর বসছে, এখানে ইজ বসছে, হয়তো বুঝাইতে পারি নাই। দ্য পিয়াস, এটা হচ্ছে প্লুরাল, এর অনুসারে আর বসছে। দ্য গ্রাস, এর অনুসারে ইজ বসছে। সো এইখানে দেখো যে সাবজেক্ট অনুসারে, এই দুইটা সাবজেক্ট অনুসারে ভার্ব বসছে। একটা যদি ভার্ব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে, এরকম কিছু। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা উদাহরণ এত কিছু দেখবো না, আমরা তোমাদের ঠাডা রুলস বলে দেব, এটা তোমরা দেখবা, একটা করে উদাহরণ দিতে পারি তোমাদের বোঝানোর স্বার্থে। তো দেওয়ার পরে তোমাদের আমি বুঝিয়ে দেবো এটা। ওকে, সমস্যা নেই, টেনশন করো না, জাস্ট কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলে দেওয়া উচিত, এতক্ষণ যারা ক্লাসটা করছো, অবশ্যই তোমাদের এই ক্লাসগুলোর উপরে পরীক্ষা দেওয়া উচিত। কেননা যদি তুমি পরীক্ষা না দাও, আসলে কি হয় যে তোমরা পরীক্ষা অনেক পড়ো, কিন্তু পরীক্ষা দাও না। পরীক্ষা না দিলে হয় কি, যে একটা ইউনিভার্সিটির জন্য তুমি যখন পড়াশোনা করছো, অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে ওই ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নে। এতে তুমি ওই ইউনিভার্সিটির যে প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা দেওয়ার পরে তুমি একটা কনফিডেন্স পাবে। ঠিক আছে, এই কনফিডেন্সটা অর্জন করতেই শিক্ষার্থীদের হিমশিম খেতে হয়, এই কনফিডেন্স অনেকেরই থাকে না। সো তোমাদের এটা দরকার। তো তোমাদের জন্য আমরা প্র্যাকটিসের জন্য, রিভিশনের জন্য একটা এক্সাম ব্যাচ দিয়েছি, বি এবং সি ইউনিটের জন্য। তো আমরা 5টা ব্যাচ সফলভাবে শেষ করেছি, কিন্তু এখন আমাদের লাস্ট একটা ব্যাচ রয়েছে। তো এই ব্যাচের ফি হচ্ছে 199 টাকা।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক পেজ ফারুক একাডেমি, এখানে তোমরা মেসেজ করবে, করে আমাদের কোর্সে ভর্তি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের কোর্সের ফি 199 টাকা মাত্র। আমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষাগুলো হবে, যারা নিতে চাও নিতে পারো। আচ্ছা, দেখো এখানে যে রিয়েল সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্ব ব্যবহার করা হবে। যেমন এখানে বলা হচ্ছে যে এ বাস্কেট মানে একটা বাস্কেট অফ ভেজিটেবলস। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, ভেজিটেবলস নাকি বাস্কেট? অবশ্যই বাস্কেট। কেন? আমি একটু তোমাকে বলি যে এ বাস্কেট অফ ভেজিটেবল, কিসের বাস্কেট? বাস্কেটকে বোঝাচ্ছে। ওইখানে আমার মেন টার্গেট কি? টার্গেট হচ্ছে বাস্কেট, আমার ভেজিটেবল টার্গেট না। টার্গেট কি? বাস্কেট। সো এখানে সাবজেক্ট হবে বাস্কেট। দ্য বাস্কেট অফ এ বাস্কেট অফ ভেজিটেবলস মানে শাকসবজির ঝুড়ি, শাকসবজির কি ঝুড়ি বা বক্স। সো ওই বক্স অথবা ঝুড়িকেই কিন্তু আমি নির্দেশ করছি, আমি কিন্তু শাকসবজিকে নির্দেশ করছি না। সো এখানে এ বাস্কেট মানে একটি বাস্কেট। তো একটি বাস্কেটের ক্ষেত্রে কি আসবে? একটি বাস্কেটের ক্ষেত্রে ওয়াজ আসবে, সিঙ্গুলার আসবে। সো এইটুকু তোমরা তো জানো যে সিঙ্গুলার ভার্ব কোনটা, প্লুরাল ভার্ব কোনটা, এইটুকু। আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে আছে যে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল এস, অ্যান্ড নট বাট, এইগুলো যদি থাকে তাহলে পূর্বের যে সাবজেক্টটা থাকবে না, এই সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করবে। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তোমার ভার্ব হবে সিঙ্গুলার, এই সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। বুঝছো? দেখো এখানে উদাহরণটা আমরা একটু লক্ষ্য করি যে ফারিহা অ্যান্ড নট আই, ফারিহা এবং আমি না, কে? তার মানে অনলি ফারিহা। তো ফারিহা অ্যান্ড নট আই, আমি না, কি করব, কি করেছি? এম হবে না। কেন হবে না? কেননা ফারিহার পরে এম হয় না, ফারিহার পরে কি হয়? ফারিহার পরে ইজ হয়। হ্যাভ হচ্ছে প্লুরাল অনেকের ক্ষেত্রে, এটা হবে না। আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এটা হবে না। এম হচ্ছে শুধু আই এর ক্ষেত্রে। সো আই এখানে থাকলেও আমার এই যে অ্যান্ড নট আছে, এটার জন্য সামনের যে নাউন আছে এটা অনুসারে আমাকে ভার্বটা বসাতে হবে। সো এই ফারিহার ক্ষেত্রে এম হবে না। তো যার কারণে আমাদের সঠিক অ্যান্সার হবে ইজ। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, নট ড্যাশ ড্যাশ বাট, অথবা। আচ্ছা, অথবা অর আছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা যে পরের যে সাবজেক্ট থাকবে না, পরের সাবজেক্ট যেটা থাকবে, এই যে অরের পরে যে সাবজেক্ট, নরের পরে যে সাবজেক্ট, বাট অলসো এর পরে যে সাবজেক্ট, বাটের পরে যে সাবজেক্ট, অরের পরে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। আমরা দেখো এখানে কি বলছে যে নেইদার নর, আমরা আর কিছু দেখবো না, নেইদার নর দেখলাম, এরপরে যে সাবজেক্টটা আছে এই অনুসারে আমরা ভার্ব বসাবো। হিজ ফ্রেন্ডস, অনেকগুলো ফ্রেন্ডস, দেখো এর যুক্ত আছে হিজ ফ্রেন্ডস, অনেকগুলো ফ্রেন্ডস, এরপরে কি আসবে? প্লুরাল আর আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এটা এবার চাকরির পরীক্ষায় এসেছে। এ নাম্বার অফ, সরি জুডিশিয়াল কোর্ট নাকি, সরি ব্যাংকের পরীক্ষায় এসেছে। আমি সেদিন দেখলাম আর কি যে একটা প্রশ্ন এখান থেকে আসছে। এ নাম্বার অফ হচ্ছে অনেকগুলো বোঝায়, দা নাম্বার অফ হচ্ছে একটাকে বোঝায়। সো এ নাম্বার অফ থাকলে তুমি দিবা কি? প্লুরাল ভার্ব। আর দা নাম্বার অফ থাকলে সেটাকে দিবা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে এ নাম্বার অফ ট্রাভেলার্স, অনেকগুলো ট্রাভেলার্স, এ নাম্বার অফ মানে অনেকগুলো বোঝাচ্ছে। তারপরে আসবে কি? প্লুরাল ভার্ব। কিন্তু দ্য নাম্বারস অফ দ্য ডেজ ইন ইন এ উইক ইজ, এই যে ইজ আসছে, আর আসে নাই কিন্তু। ঠিক আছে? সো সিঙ্গুলার প্লুরাল বের করবা ইনশাল্লাহ। আচ্ছা, অন অফ যদি থাকে তাহলে সিঙ্গুলার দিবা, অন অফের পরে কি দিবা? সিঙ্গুলার ভার্ব দিবা। অন অফের পরে দিবা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। অন অফ মাই বেস্ট ফ্রেন্ডস, অন অফ মাই বেস্ট ফ্রেন্ডস, অন বলতে কি? একজনকে বোঝাচ্ছে। সো একজনকে হলে তাহলে আমাদের অবশ্যই হ্যাভ হবে না, ওয়ার হবে না, আর হবে না, ইজ হবে। এরপরে দেখো অ্যামাউন্ট অফ টাইম, মানি অ্যান্ড ডিস্টেন্স, এগুলোর ক্ষেত্রে তোমার যদি প্লুরাল মানে অনেকগুলো হয়, একের অধিক হয়, তার সাথে অ্যাস অথবা ইয়াস বসবে। কার সাথে বলো তো? নাউনের সাথে অ্যাস অথবা ইয়াস বসবে। কিন্তু
ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। যেমন 2 and 2 makes 4, 2 and 2 makes 4 মানে কি 2 এবং 2 কি হয় 4। সো এটা মানির ক্ষেত্রে। আবার দেখো থাউজেন্ড হচ্ছে একের বেশি, এরপরে ভার্বের সাথে অ্যাস অথবা এস হয়, কিন্তু ভার্ব হচ্ছে তোমার সিঙ্গুলার। ঠিক আছে, ভার্ব হবে সিঙ্গুলার, এটা মনে রাখবা। 7 নাম্বার, নিউজ পেপার, অর্গানাইজেশন, বুক, কোম্পানি, মুভি এগুলোর ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে মত, ধারণা, কাজ পোষণ করলে ভার্ব বা প্রোনাউন সিঙ্গুলার হবে, কিন্তু কালেকটিভ নাউন ভিন্ন মত পোষণ করলে তখন সেটা হয়ে যাবে প্লুরাল। ঠিক আছে, একমত হলে সিঙ্গুলার, আর তোমার ভিন্ন মত পোষণ করলে বা মতানৈক্য তৈরি হইলে সেটা হয়ে যাবে প্লুরাল, মনে রাখবা। এরপরে দেখো ফেয়ার অ্যান্ড লাভলি, অ্যান্ড দ্বারা কিছু যুক্ত আছে, তারপরেও এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার হবে। স্মোক অ্যান্ড ডাস্ট, তারপর হচ্ছে টাইম অ্যান্ড টাইড, বিউটি অ্যান্ড লাভলি, অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, টি অ্যান্ড কফি, তারপর হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, নেম অ্যান্ড ফেম, ব্রেড অ্যান্ড বাটার, তারপর হচ্ছে হর্স অ্যান্ড ক্যারিয়েজ, তারপর স্যুপ অ্যান্ড সালাদ, কার্ট অ্যান্ড ক্যারিয়েজ। এইগুলোর ক্ষেত্রে অ্যান্ড দ্বারা যুক্ত করা হলেও দুটি নাউনের ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। কিভাবে? যখন তোমার দুইটা জিনিস আলাদা কিন্তু বোঝাচ্ছে একই, তখন তোমার আলাদা হওয়ার কারণে প্লুরাল হবে। কিন্তু যখন একই জিনিস একই অর্থ দিচ্ছে, তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। অ্যান্ড দ্বারা দুটি নাউন একই রকম রীতি ধারণা বা একই ব্যক্তিকে বোঝালে তখন সেটা হবে সিঙ্গুলার, আর যদি আলাদা আলাদা বোঝায় তখন সেটা হয়ে যাবে প্লুরাল। যেমন টাইম অ্যান্ড টাইড, ওয়েটস হবে নাকি ওয়েট হবে বলো তো? টাইম অ্যান্ড টাইড, টাইম হচ্ছে সময়, টাইড হচ্ছে কি? টাইম হচ্ছে সময়, এবং টাইড কি জিনিস? স্রোত। তাহলে সময় এবং স্রোত তো আলাদা জিনিস, এখানে হবে হচ্ছে ওয়েট। ঠিক আছে, এখানে ওয়েটস হবে না। তো এই জিনিসটা একটু মতানৈক্য আছে, তোমরা আরেকটু গুগল করবে, গুগল করলেই দেখতে পারবে। আমার শিটগুলো অনেক আগে তৈরি করা হয়েছিল, তো যার কারণে আমরা এই কাজগুলো এডিট করতে পারি নাই আর। আচ্ছা, এই কিছু কিছু বলতে এই যে একটা জায়গায় আমরা ভুল পেলাম, এই যত লেকচার শিট তোমাদেরকে পড়িয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভুল পাই নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো কিনা জানি না। আচ্ছা, একটা ভুল পেলাম আর কি। স্লো অ্যান্ড স্টেডি দুইটা একই জিনিস, স্লো এবং স্টেডি। তো স্লো অ্যান্ড স্টেডি দ্বারা কি বোঝায়? অধ্যবসায় বা এরকম পেশন বোঝায়। তো এই জিনিসটা হচ্ছে তোমাদের একই জিনিস, সো যার কারণে এটা এখানে হবে সিঙ্গুলার, উইন্স হবে। ঠিক আছে, এটা ওয়েট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো যে নিম্নোক্ত সাবজেক্ট সমূহের ভার্ব সিঙ্গুলার হয়। এই যে এইগুলোর ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, যেমন এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি, তারপর হচ্ছে এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, হোয়াট এভার, হুইভার। এই কয়েকটা জিনিস হচ্ছে তোমাদের সিঙ্গুলার বোঝায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, পার্ট 2 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2, হিয়ার এবং দেয়ার। আমি এই যে খুব গুরুত্বপূর্ণগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। হিয়ার এবং দেয়ারের পরবর্তী যে নাউন থাকে সেই নাউন অনুসারে ভার্ব বসে। পরবর্তী নাউন যেমন দেয়ার আর টু রিজনস, এই যে টু রিজনস আছে না, এটা অনুসারে ভার্ব বসছে। আমরা সবসময় জানি যে সাবজেক্ট থাকে সামনে, কিন্তু হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে সাবজেক্ট থাকে এই যে ভার্বের পরে। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, ইজ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা অ্যান, এগুলোর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। এরপরে হচ্ছে সেভারেল, ফিউ, মেনি, আদার, এগুলোর পরে প্লুরাল ভার্ব বসে। জিরান্ডের পরে সবসময় সিঙ্গুলার ফর্ম বসে। এরপর হচ্ছে অন থাকলে ওয়ান্স বসে। ঠিক আছে, ওয়ান্স থাকলে এটা তোমার প্রোনাউনের আলোচনা এখানে চলে আসছে। সো তারপরে মনে রাখবে যে ওয়ান থাকলে এরপরে প্রোনাউন হবে ওয়ান্স। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী নাউনকে ফলো করে।
আচ্ছা দেখো এখানে যে ইট ইজ আই, এটি হচ্ছে আমি, হু কি হবে, অ্যাম হবে, হু অ্যাম হবে। কেন অ্যাম হবে বলো তো? যে এখানে এই যে আই এর পরে কিন্তু এই ভার্বটা আসছে, আই এর পরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু অবশ্যই অ্যাম হবে, তাই না? সো রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন আইকে অনুসরণ করে। আচ্ছা, এরপরে এখান থেকে আরো কিছু কিছু উদাহরণ আছে, তোমরা আমি স্ক্রল করতেছি, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, এই যে এখানে যেমন অল, এনিমোর, সাম, এগুলোর ক্ষেত্রে দুইটাই হয়, প্লুরালও হয় সিঙ্গুলার হয়। যদি কাউন্টেবল হয় সেটা হবে প্লুরাল, আর আনকাউন্টেবল যেটা থাকবে সেটা সিঙ্গুলার হবে, কাউন্টেবল হলে প্লুরাল হবে। আচ্ছা, এরপরে উপরে আরো কিছু রেখে আসলাম। আচ্ছা, এই নাউনগুলো সবসময় প্লুরাল হয়, মনে রাখবা, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে সাধারণত দেশের নামের ক্ষেত্রে সিঙ্গুলার হয়, মনে রাখবা, দেশের নামের ক্ষেত্রে সিঙ্গুলার হয়। মেজরিটি শব্দটি একাধিক ব্যবহৃত হলে তখন সিঙ্গুলার হয়। মেজরিটি, মেজরিটি বিলিভস মানে মেজরিটি অধিকাংশ মানুষ, অধিকাংশ ব্যক্তি, অধিকাংশ জিনিস থাকলে এটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, এই তো আমাদের রাইট ফর্ম অফ ভার্বের এই জিনিসগুলো হচ্ছে মুখ্য বিষয়, যে ভার্ব জানতে হবে, পজিটিভ ভার্ব জানতে হবে, মডাল অক্সিলারি ভার্ব জানতে হবে, তারপর আর কি কি জানাইলাম জানো, মডাল অক্সিলারি, পজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে তোমার আম, আচ্ছা যাই হোক, এরপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুইটা পার্ট দেখলাম। এই জিনিসগুলো তোমরা জাস্ট পড়ো। আচ্ছা, সাথে তোমাদেরকে একটু টেন্স পড়তে হবে। হ্যাঁ, টেন্সটা আজকে আমি পড়াচ্ছি না, তোমরা টেন্সটা পড়ে নিবা নিজ দায়িত্বে ইনশাল্লাহ। এই 4 নাম্বার লেকচার শিট থেকে আশা করব যে আহ, তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি এবং সি ইউনিটে খুব ভালো কিছু হবে, এটাই প্রত্যাশা করছি। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে যারা এখন পর্যন্ত উপস্থিত আছো বা থাকবে, তো তোমাদের অবশ্যই এই ডেডিকেশনের ফলাফল তোমরা পাবে ইনশাল্লাহ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশন করতে পারবে। আর আমাদের যে ব্যাচ রয়েছে এই ব্যাচে ইনশাল্লাহ তুমি যদি ভর্তি হও, তুমি যদি ভর্তি হও, দেখো অনেক কিছুই কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যে আছে। হ্যাঁ, আমাদের এই ব্যাচের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। এই যে এখানে দেখো যে 30টা টপিক ভিত্তিক পরীক্ষা, 45টি সি ইউনিটের জন্য, 5টি সর্বশেষ মডেল টেস্ট, তারপর বিগত বছরের প্রশ্ন ব্যাংকের পিডিএফ, যে কোনো সময় পরীক্ষা দেওয়ার সুযোগ, প্রতিটা পরীক্ষা 2বার করে দিবে। তারপর হচ্ছে তোমার ব্যাখ্যা সহ নম্বরপত্র দেওয়া হয়, তাও ডাউট সলভিং এর জন্য যা যা চাও সবই দেওয়া হবে। তারপরে হচ্ছে কি আছে যে কমন উপযোগী সাজেশনের পিডিএফ দেওয়া হবে, সাজেশনের পিডিএফ। এরপর হচ্ছে আমাদের প্রশ্নগুলো কিভাবে তৈরি করা হয়েছে অন্যদের থেকে অন্যদের সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবে ইনশাল্লাহ। সো এটাই আমাদের আমাদের ইয়ে ছিল, প্রত্যাশা ছিল তোমাদের কাছে, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা ভর্তি হবে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, এই নাম্বারে। আমাদের কোর্সের ফি মাত্র 199 টাকা। 199 টাকা দিয়ে কি না হয়, সবই হয়ে যায়, অথচ আমাদের কোর্স কেনাই হয় না। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা পরবর্তী ক্লাসগুলো চাও কিনা, ইন্টারেস্টেড কিনা আমাকে একটু জানাও। আমি তাহলেই তোমাদের কথার উপর আশ্বাস রেখে, তোমাদের কথা আশ্বাস রেখে আমি তোমাদের ক্লাসগুলো দিতে পারবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ। ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুলের সাথেই থাকবে, সবসময় আমরা তোমাদের পাশেই রয়েছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটা ফলো করে বেল আইকন অন করে দেবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তুমি পাও ইনশাল্লাহ।